আপনি আপনি একটু মুখ সামনে কথা বলবেন। অপসংস্কৃতি কি শুরু করেছে? আমি একটা কথা বলি, আপনার যদি আওয়ামী লীগের পক্ষে এসে দালালি করতে আসেন আমাদেরকে ডাকবেন না, আমি একটা বলেছি শুনে আপনাকে কি অপসংস্কৃতি করছে। আমি বিনয়ের সঙ্গে বলছি, আপনাকে অবশ্যই আমি ইনভাইট করেছি কথা বলেছেন, কিন্তু আবার এই আপনি কেন আপনি তো ডাকবেন তো, আপনি কি কথা বলবেন? আপনার অপর সংস্কৃতির কথা জোর করেন, আমি ডাকতে পারি। আপনি আমাকে মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতি নিদর্শন যে ধ্বংস করা হলো সেটি নিয়ে তো এই তরুণরা কোনো কথা বললো না। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কথিত বাণিজ্য চুক্তিটা হলো সেটি নিয়ে তো এই তরুণরা কোনো কথা বললো না। আমি বুঝলাম না তরুণদের কথা বলতে হবে কেন, আমি বুঝলাম না তরুণদের কাছে সব তরুণ দিবেন। আরে ভাই, তরুণদের সামনে বুলেট দিয়ে আপনি কি আশা করেন বলেন, আপনি বলেন না আপনি কি বললে খুশি হয়েছেন? আমি তো বলুন, আমি তো এটাই আশা করছি, তরুণরা যখন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে তখন নিশ্চয়ই সব ধরনের আধিপত্যবাদ, সব ধরনের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলবে। আমি তো বলেছি, আমি তো তরুণদের পক্ষে বলছি। আমি কি আশা করেন? আপনি বলা ঠিক না, না একই তো কথা বলেন। আপনি বিচ্ছিন্ন কেন? আপনি ইন্ডিভিজুয়াল বলেন, আপনি আমাকে ইন্ডিভিজুয়াল ব্যক্তি আকারে বলেন। আপনি কি এনসিপির কাঠামোর মধ্যে কেউ আছেন? পদ পদবিতে নিশ্চয়ই না। আপনি তাদের গার্ডিয়ান হতে পারেন। যখন মার্কিন চুক্তির প্রশ্ন এসছে তখন তারা মার্কিন চুক্তির কথা তারা বলছে। সবসময় তো সব ইস্যু প্রধান অবশ্যই বলেছে। আমি তো করিডোর নিয়ে কোনো একটা শব্দ উচ্চারণ করতে দেখলাম না। আমি যখন ডেনমার্কের কোম্পানির সাথে চুক্তি করা হলো ডক্টর ইউনূস সরকারের সময়, তখন কোনো কথা বলতে দেখলাম না। যখন হামে এত শিশু মারা যাচ্ছে সেটি নিয়ে সংসদে কোনো কথা বলতে দেখলাম না। মার্কিন চুক্তি নিয়ে সবাই কথা বলছে, কিন্তু এই তরুণরা কথা বলছে না। যখন তার যে কি বলে ইয়াতে ছিল, কি বলে সে যে সংসদীয় বক্তব্য দিয়েছে সেখানে ভারতীয় আধিপত্যবাদ, মার্কিন আধিপত্য, মার্কিন চুক্তি নিয়ে কথা বলবো, কিন্তু সময় তো কম। হয়তো সে সুযোগ বলে বলবে, মার্কিন চুক্তি নিয়ে কথা বলেছে, মার্কিন চুক্তি নিয়ে কথা বলেছে। আমি আপনাকে উত্তর দিচ্ছি। আরে ভাই, আপনি সবকিছু চাচ্ছেন কিনা? ও যেটা বলেছে ওটা অত্যন্ত ভালো কথা বলেছে। আপনি শুধুমাত্র বিচ্ছিন্ন ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলতেছেন। আপনি যখন আমি যখন বুঝলাম আপনি ভারতের পক্ষে কথা বলছেন, কেন ভারতের পক্ষে অবশ্যই তার সঙ্গে আলোচনা করতে হবে। ভারতের পক্ষে কথা বলা, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা মানে ভারতের পক্ষে কথা বলা। বিএনপি মূলত গণঅভ্যুত্থানের ঘায়ে চেপে বিএনপি এসেছে, ফলে বিএনপির প্রতি সাধারণ মানুষের একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে। কিন্তু আমি মনে করি যে ঠিক আছে, বিএনপি থাকতে পারে, কিন্তু বিএনপি তো গণঅভ্যুত্থানের সঙ্গে তার যে সম্পৃক্ততা আমরা আশা করেছিলাম, আত্মিক, রাজনৈতিক এবং কর্মসূচিগত, সেই আত্মিক সম্পর্ক বিএনপি গড়ে তুলতে পারেনি। ফলে বিএনপি কার্যত শুরু থেকে যে সংবিধানের কথা বলছে, যেটা তারা পার্লামেন্টে আমাদেরকে একটা ছাপা কাগজ হাতে নাড়িয়ে দেখিয়েছে, এবং তাতে আমরা বুঝতে পেরেছি, জনগণ বুঝতে পেরেছে বিএনপি আসলে জনগণের মিত্র নয়, ওই মিত্র সে নয়। জনগণ যে সংবিধানকে বদলিয়ে নতুন ধরনের রাষ্ট্র গঠন করতে চেয়েছে, বিএনপি এসেছে জনগণের সে অভিপ্রায়, তার সে রাজনৈতিক ইচ্ছার বিপরীতে। তাহলে বিএনপিকে নিয়ে আমি কেন এখন মূল্যায়ন করবো? বিএনপি আমাদের মতো মানুষের মূল্যায়ন পাওয়ার যোগ্য রাজনৈতিক দল নয়। আমি তাদের প্রতি আশা করবো যে তারা ভালো কাজ করবেন, এবং আমি তাদেরকে চিনি এবং তাকে আমি স্নেহ করি, ভালোবাসি। বিএনপির অনেক আছেন রাজনৈতিক কর্মী, তারা নিঃসন্দেহে দেশের প্রতি একটা দরদ আছে, কিন্তু বিএনপির রাজনীতি আমি মনে করি ভয়াবহ এবং দেশের জন্য ক্ষতিকর। এবং বিএনপি যদি দ্রুত সেখান থেকে সরে না আসে এবং অন্তত আমাদের যে সৎ পরামর্শ আমরা দেই নিঃস্বার্থ ভাবে, এটা যদি তারা কথাও না বলেন আমাদের সঙ্গে বসে, যে কোথায় তাদের সত্যিকার অর্থে জনগণের দিকে অভিমুখটা, জনগণের দিকে তারা ফেরাবেন, তাহলে বিএনপির কপালে দুঃখ আছে। এটা এতটুকু আমি বুঝতে পারি। কারণ আমি বললাম আমি তো আগ্রহী না, মানে বিএনপি 100 দিন কিছু মিল করে না। মূল প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্র গঠনের কোন চিন্তা, চেতনা, ধারণা বিএনপির আছে কিনা, বিএনপির সংবিধান বুঝে কিনা, বিএনপি আদৌ খালেদা জিয়ার দল কিনা, যিনি বাংলাদেশের সংবিধান বদল করবার কথা বলেছেন, বিএনপি আদৌ জিয়াউর রহমানের দল কিনা, যে জিয়াউর রহমান স্বাধীনতা যে সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের জন্য।
তো এই সামাজিক ন্যায় বিচার, আপনার মানবিক মর্যাদা এবং একই সঙ্গে সঙ্গে সাম্য, এই আদর্শ তো বিপরীত বাংলাদেশের সংবিধান। এই বাংলাদেশের আমি যেটা বলি, আমি এটা বিএনপি কর্মীদের জন্য বলি, তাহলে এই যে বাংলাদেশের 72 সংবিধান তো বিএনপির আদর্শের বিরোধী, জিয়াউর রহমানের আদর্শের বিরোধী, খালেদা জিয়ার বিরোধী। তা আমি বেগম জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ একজন মানুষ, এবং আমি বিভিন্ন সময় সংকটময় মুহূর্তে আমি চেষ্টা করেছি তাকে যতটুকু আমাকে আমি তাকে সহায়তা করা যায়, আমি করেছি, আমার আন্তরিকভাবে চেষ্টা করেছি, তিনি চেষ্টা করেছেন, কিন্তু পারেন নিশ্চয়ই বিভিন্ন কারণ থাকতে পারে, সেটা ভিন্ন কোশ্চেন। কিন্তু এই বিএনপি তো বেগম খালেদা জিয়ার বিএনপি না। এই তারেক তো বেগম খালেদা জিয়ার সত্যিকারের যে চিন্তার সন্তান, তার রাজনৈতিক সন্তান নয়, তার গর্বের সন্তান হতে পারেন। তাহলে তারেক তো আমাদেরকে কখনো চিন্তা করেন নাই যে বেগম খালেদা জিয়ার চিন্তাকে আমরা কি করে রূপায়ণ করবো। 19 দফা যেটা আপনার জিয়াউর রহমান এনেছেন, এই 19 দফাকে এখন আমরা 2026 সালে আমরা কি করে পড়বো, এটা পড়ে কি করে 19 দফাকে আমরা আবার আপনার বাস্তবায়িত করবো, যেন এটা জনগণের দিকে যেতে পারে। বিএনপি সব দল তাকে আমার তার সমর্থন করতে হবে কোনো কথা নেই, কিন্তু ইতিবাচক অভিমুখটা বিএনপি যখনই নেবে তখন অবশ্যই আমাদের সমর্থন পাবে, এটা সন্দেহ নেই। তাহলে আমি মনে করি এখন এই বিএনপি মূলত বেগম খালেদা জিয়ার বিরোধী, এই বিএনপি অবশ্যই জিয়াউর রহমানের বিরোধী, এই বিএনপি স্বাধীনতা যুদ্ধের যে আমরা যে আদর্শ ভিত্তিতে লড়াই করেছি সে আদর্শ বিরোধী। তাহলে এই বিএনপিকে কি মূল্যায়ন করবো আমি বিএনপিকে নিয়ে? এই বিএনপিকে আপনি বলছেন যে বিএনপি দেশের জন্য ক্ষতিকর এবং ভয়াবহ পরিণতির দিকে যাবে, সেটা কি একটা এক্সাম্পল দেবেন? আপনি কোন দিক থেকে এটি মিন করছেন, কোন দিকে? আপনাকে তো আমার কথা ভালো করে বুঝতে হবে, আপনি বুঝতে পারেন না। আমি তো প্রথমে বলেছি জেলায় গণভোটে যে আপনি ধরুন আজকে সাইডে যারা মিলেছে এবং যারা মারা গেছে, ওরা কি সরকার গঠনের জন্য লড়াই করেছিল? আমি কিন্তু বুঝি বলেন তো, তারা তাকে রাষ্ট্র গঠনের জন্য লড়াই করেছে, তারা নতুন ভাবে বাংলাদেশ গঠন করতে দিয়েছে। সেই ক্ষেত্রে তো বিএনপির অবদানটা কি? বিরোধিতা করা ছাড়া, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা ছাড়া। তাহলে এই বিএনপি যে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাহলে অবশ্যই এই বিএনপি শুধু বিশ্বাসঘাতকতা করেনি, বিএনপির কোনো ক্ষমতাই নেই রাষ্ট্র পরিচালনা করে। বিএনপির মধ্যে একটা মন্ত্রী বলেন যার একটা অভিজ্ঞতা আছে অর্থনীতি সম্পর্কে, জ্বালানির সম্পর্কে, কি স্থানীয় সরকার ব্যবস্থা সম্পর্কে। বিএনপির আমলে তো আপনার এই বাংলাদেশ তার ক্ষতির দিকে যাবে। অবশ্যই বিএনপি একটা ক্ষতিকর রাজনৈতিক দল। তাহলে আপনি লুটেরা মাফিয়াকে তো আপনি ভালো রাজনৈতিক দল বলতে পারেন না। বিএনপি একটা ক্লাব মাত্র, একটা ক্লাব মাত্র। আপনি দেখুন সেই বিএনপি, ঠিক আছে, আমি পাটোয়ারির যে ভাষা ব্যবহার করেছে আমি পছন্দ করি না, আমি তারিখকে স্নেহ করি, আমি তার পক্ষে থাকবো, তার ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু আজকে যে ঠিক আছে পাটোয়ারি খারাপ কথা বলেছে, আপনি বিএনপির যে যারা ওকে গিয়ে আপনার আঘাত দিয়েছে, তো তারা কি বিএনপির ছেলেদের কি মনে হয় নাই যে ছেলেগুলো খালেদা জিয়াকে জেল থেকে বের করেছে? কি মনে করছে বিএনপি? এই ছেলেগুলো এই সামনে গুলির সামনে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়াকে সম্মানের সঙ্গে তারা বের করে নিয়েছে, সম্মানের সঙ্গে তারা বাংলাদেশ থেকে বিদায় দিয়েছে। আজকে বেগম খালেদা জিয়া আমাদের ইতিহাসে তিনি থাকবেন, তিনি অত্যন্ত প্রধান একজন ব্যক্তিত্ব থাকবেন। তাহলে বিএনপি বাংলাদেশের শত্রু না? আপনি কিসের সাহসে আপনি আমাকে বলুন যে আপনি পাটোয়ারিকে আপনি হাত তুলতে পারেন? সে আমরা তার সমালোচনা করবো, আমি সমালোচনা করি পাটোয়ারিকে। পাটোয়ারি ঠিক করে নাই, পার্টি যে কথা বলেছে এটা আমি যেহেতু ওই 11-এর সময় আমি ছিলাম, আমি অত্যন্ত ব্যথা পেয়েছি, কারণ তারিখ যেভাবে আপনার এখানকার গোয়েন্দা এভাবে মেরেছে। তো ও হয়তো এটা ভাষায় তার ভুল হয়েছে, ঠিক আছে, যদি আপনি সঠিক রাজনীতি না করেন তাহলে তো ভুলই করবেন, আপনি আরো বিপদের মধ্যে ফেলে দেবেন। কারণ আপনি বিএনপি কিন্তু ক্ষমতা কুটো করার ক্ষেত্রে তো সেনাবাহিনী ছিল, আবার বিএনপিকে এখন ক্ষমতা আনার ক্ষেত্রে সেনাবাহিনী আছে। তো আপনি কি মনে করেন যে আমাদের মতো যারা বাংলাদেশ নিয়ে, দেশের জনগণ নিয়ে আমরা ভাবি, আমাদেরকে আপনি আজবাজি কথা বলা আপনি আপনি কেন? আমি বলি বিএনপি যারা ছাত্র দলের যারা আজকে এই ইয়ের গায়ে হাত তুলেছে, আপনি পাটোয়ারির গায়ে হাত তুলেছে, আমি মনে করি তাদেরকে বিচার বিরোধী করেছে, বিএনপি ক্ষমা চেয়েছে? আপনি পাটোয়ারি আমাদের ছেলে পাবেন আপনি? পাটোয়ারি যদি গুলির সামনে না দাঁড়াতো, আপনি একটু ভাবেন, পাটোয়ারি যদি গুলির সামনে না দাঁড়াতো আজকে বিএনপি ক্ষমতা আসতে পারতো? শেখ হাসিনা সহায়তা রাখতেন আপনি? আমি তাদের অনেকের সময় থাকতো। আমি ঠিক আছে, আমি নিজে এনসিপির অনেক তরুণদের সম্পর্কে আমার মত পার্থক্য আছে, কিন্তু ওদেরকে রক্ষা করা আমাদের কাজ। আজকে বিএনপি যেটা করছে সে তরুণদেরকে যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, নেতৃত্ব দিয়েছিল, তাদেরকে বিপদাপন্ন, তাদেরকে আজকে তাদেরকে সমস্ত বাংলাদেশের কি বলে ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য তারা যে অ্যালায়েন্সটা করতেছে সেনাবাহিনীর সঙ্গে, এটা তো সাংঘাতিক ভীতিকর। আপনি কি বলতেছেন আমাকে?
কি বলছেন? এই ভিত্তির একটা প্রথম প্রমাণ তো আমরা দেখলাম। এই ভিত্তির তো ভিত্তি পানে শুনি, এই ভিত্তির এটি কি করতে পারে বিএনপি, তার তো একটা প্রমাণ দেখলাম, তারা কিভাবে পাটোয়ারিকে তারা আঘাত করেছে, তারপর তার মামলা নেয়নি তার উপরে। আমি তো কিছু বলিনি। আমি আপনি যে বিষয়ে কথা বলছেন আপনার সঙ্গে আমি একমত, নিশ্চয়ই এইভাবে প্রতিহিংসা রাজনীতি আমরা চাই না, কিন্তু এই যে নাসরুদ্দিন পাটোয়ারিরা যে একের পর এক আমাদের রাজনীতিতে নতুন এক অপসংস্কৃতি শুরু করলেন এইভাবে। আপনি মুখ সামনে কথা বলবেন, অপসংস্কৃতি কি শুরু করেছে? আমি একটা কথা বলি, আপনার যদি আওয়ামী লীগের পক্ষে এসে দাঁড়ালি করতে আসেন, আমাদেরকে ডাকবেন না, আমি একটা বলেছি শুনে আপনাকে কি অপসংস্কৃতি করছে। আমি বিনয়ের সঙ্গে বলছি, আপনাকে অবশ্যই আমি ইনভাইট করেছি কথা বলেছি, কিন্তু আবার এই আপনি কেন আপনাদের দেখবেন তো, আপনি কি কথা বলবেন? আপনার অপর সংস্কৃতির কথা জোর করেন, আমি দেখতে পারি। আপনি আমাকে না না আমি আপনি আপনার কথা বলে বলেন, আমি চলে যাই। আমরা কথা বলতে দেবেন, আপনি চলে যাবেন। আমি দালালকে পছন্দ করি না। আপনি অপর সংস্কৃতি শব্দটা কেন ব্যবহার করেন? আপনি অপর সংস্কৃতি শব্দ কেন ব্যবহার করলেন? আপনি আজকে এনসিপি তাদের মেলা অপরাধ। শুনুন, আমি একটু মনোযোগে শুনুন। এনসিপি তাদের রাজনৈতিক ভুল থাকতে পারে, তাদের ভুল ত্রুটি থাকতে পারে। আপনি অপর সংস্কৃতি বলবেন? আপনি যারা গণঅভ্যুত্থান করেছে, যারা বুকের রক্ত দিয়ে বাংলাদেশে এগিয়ে নিয়ে চলে গেছে, আপনি আওয়ামী লীগের এইসব ভাষা, এই যে এনসিপির বিরুদ্ধে, এই তরুণদের বিরুদ্ধে যদি এসব কথাবার্তা বলছে, এটা তো হবে না। আমি অবশ্যই পাটোয়ারিদের যে সমালোচনা যেখানে করার অবশ্যই সমালোচনা করি, আমি করছি। আমি মাহফুজকে সমালোচনা করছি, নাইদের যখন প্রয়োজন মনে করে সমালোচনা করেছি। এটা কি যারা বাংলাদেশের জীবন দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে, আপনারা তাদের বিরুদ্ধে এখন তাদেরকে হত্যাবদ্ধ করার জন্য, তাদেরকে মারবার জন্য আপনারা প্রচারে নেমেছেন অপসংস্কৃতি বলে? এটা তো ঠিক না, এটা সাংঘাতিক অপরাধ আপনাদের। এই যে আমি প্রশ্ন করবো না, প্রশ্ন করার সুযোগ পাবো না। আপনি শব্দ ব্যবহারকে সতর্ক থাকবেন, প্রশ্ন করতে আপনার আপত্তি করবি। আচ্ছা, কিন্তু এটা কি আমি আপনার কাছ থেকে শিখতে চাই? আপনি তো অনেক মানে আমার চেয়ে, ঠিক না? আপনার কাছ থেকে আমার আপনি তো শিখতে যাচ্ছেন না ভাই, আপনি তো আমার কাছে শিখতে যাচ্ছেন। ঠিক আছে, আমি তো বলছি রাজনীতিতে অপর সংস্কৃতি বলে কোনো কিছু নাই, এরকম শব্দ ব্যবহার করবেন না, স্পেশাল এনসিপি সম্পর্কে। আগে প্রথমত জুলাই গণঅভ্যুত্থান, আমি শেষ করি, আগে প্রথমত জুলাই গণঅভ্যুত্থানকে মনে প্রাণী গ্রহণ করুন, তারপরে তাদেরকে সমালোচনা করুন। 2 নাম্বার, আপনার যদি যে রাজনীতি করবেন, শেষ করি আমি, যে রাজনীতি করবেন সেই রাজনীতি যদি জুলাই গণঅভ্যুত্থানের তরুণদের বৌদ্ধ বা তাদেরকে হত্যা করার রাজনীতি হয়, এটা বোঝার মতো ক্ষমতা আমার 80 বছর বয়স হয়েছে, আমি এটা বোঝার মতো আমি মনে করি ক্ষমতা আমার আছে। আমি এই তরুণদের গায়ে কেউ হাত দেওয়ার আগে, এদের কোনো ক্ষতি করবার আগে আমাদেরকে মেরে, আমরা যারা দীর্ঘকাল বেঁচেছিলাম আমাদেরকে মেরে তারপরে আপনার তরুণদের হত্যা করবেন। ভাববেন না যে বাংলাদেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে। আমরা বহু কষ্ট করে আমরা একটা ফ্যাসিস্ট সরকারকে আমি উৎখাত করেছি, বহু লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে হাসিনাকে আমি উৎখাত করেছি। এখন অপর সংস্কৃতি বলছেন আপনি, অবশ্যই যদি যেটা ভুল করেছে আপনার পাটোয়ারি, আমি মনে করি ঠিক আছে ভুল করেছে, ওখানে বলেছে ব্যক্তিগতভাবে বলেছে, বলবো বলা দরকার আছে, সেটা ভিন্ন তর্ক। কিন্তু আপনি কি তাকে পিটাবেন? আপনি কি তাকে পিটাবেন? আমি সেটি সমর্থন করছি না জনাব ফাওয়াদ মহাজার। আপনি আমার প্রশ্নটা বোঝার চেষ্টা করুন। 1 নম্বর হচ্ছে অপসংস্কৃতি আমি কি বলেছি, আপনি সিনিয়র মোস্ট সিটিজেন এই দেশের, এবং আপনার অবশ্যই নানান ক্ষেত্রে আপনার চিন্তাধারা অনেক ক্ষেত্রে প্রতিফলিত করার চেষ্টা করেন, অনেকে আপনাকে মূল্যায়ন করে, মূল্যায়ন পরিবিধায় তো আপনাকে ডেকেছি নাকি? কিন্তু আমাকে মূল্যায়ন আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করি আপনার প্রতি একের পর এক দিনের পর দিন, সেটি কি ভুলের পর্যায়ে থাকবে নাকি অন্যায়ের পর্যায়ে যাবে? আমি জানি আপনি এই শব্দগুলো প্রবর্তে ব্যবহার করছেন। আমি তো শুরুতে বলেছি আমার কাছে ন্যায় অন্যায় প্রশ্ন হবে, কারা বাংলাদেশকে নতুন ভাবে গঠন করার ক্ষেত্রে অবদান রাখছে এবং কারা গণঅভ্যুত্থানকে কারা অন করছে। আপনি যদি 71 সালকে অন না করেন, আমি খুব সহজ করে বুঝে বলি, আপনি যদি 71 সালকে অন না করেন, আপনি যদি 71 সালকে আমাদের স্বাধীনতা সংগ্রামকে যদি আপনি এটাকে গ্রহণ না করেন, এটাকে নিঃশর্তে মেনে না নেন, তাহলে আপনি আমার এনিমি। খুব সহজ কথা। আপনি যদি গণঅভ্যুত্থানকে না মানেন আর তাকে আপনি গণঅভ্যুত্থানের যারা সত্যিকারের না, তাদের না ত্রুটি থাকতে পারে, আপনি তাদেরকে এখন অপসংস্কৃতি বলেন, এটা বলেন, আমি তো মেনে নেব না। এটা তো হচ্ছে তর্কের ভিত্তি হতে পারে না ওটা। আমার প্রশ্ন হচ্ছে আপনি এই এটুকু সময়ের মধ্যে আপনি বেশ কয়েকবার মুক্তিযুদ্ধের প্রতি যে শ্রদ্ধাবোধের কথা বললেন, আমার মানে
বুক ফুলে উঠছে যে আমরা যে মানুষের সাথে কথা বলছি যিনি সবার আগে যুদ্ধকে প্রাণ দিচ্ছেন, এবং আপনি যাদের সম্পর্কে কথা বলছেন সেই এনসিপি বা এনসিপির যারা ছাত্র নেতা আছেন, তারা যে মুক্তিযুদ্ধের বিষয়ে এমন এমন আপত্তিজনক শব্দ উচ্চারণ কি কি আপত্তি করেছে বলেন আমাকে, বলুন সেটি হচ্ছে যে ওরা কি কি আপত্তি করেছে আমি বলেন আমি উত্তর দেবো। আপনি আরেকটা কি বলবেন? হ্যাঁ জি বলুন। 71-এর সঙ্গে যে কথা 24-কে তুলনা করা, এটি কি আপনি মনে করেন ঠিক? হ্যাঁ ঠিক ঠিকই বলে তারা, কারণ 71-এর মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা 24। 71-এ আমরা দেশ স্বাধীন করেছি, কিন্তু আমরা দেশে একটা রাষ্ট্র গঠন করতে পারি নাই। আমরা একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যাচ্ছি, যেটা আওয়ামী লীগের আমলে হয়েছে। বাকশাল ছিল হাসিনা আমলে দ্বিতীয় আপনার যে ফ্যাসিস্ট শক্তি আমরা দেখেছি। ফলে অবশ্যই তারা ঠিক, ওটা ভুল কি বলেছে, আমি কি দেখছেন কোনো ভুল করেছে? 71 মানে আপনার স্বাধীন, আমি শেষ করে দিই না ওকে। 71 মানে স্বাধীনতার ঘোষণা। আপনি কি সাম্য, মানবিক মর্যাদা এবং যে সামাজিক ইনসাফ, এটিকে আপনি চান না? আপনি বলেন আপনি এটা চান? ঠিকই বলছে, সাম্য, মানবিক মর্যাদা এবং আপনার সামাজিক ইনসাফ, সামাজিক ন্যায় বিচারকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমাদের একটা নতুন ধরনের রাষ্ট্র লাগবে। ফ্যাসিস্ট হাসিনা ব্যবস্থা হবে না, এটাকে ভাঙতে হবে, এটাকে চুরমার করতে হবে, এবং ফ্যাসিস্টদেরকে অবশ্যই এক্সপোজ করতে হবে, এদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। খুব সহজ কথা। ফলে এটা 71-এর কন্টিনিউশন। ফলে গণঅভ্যুত্থান, প্রবিশ্ব গণঅভ্যুত্থান একান্তই 71-এর মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা, এবং এটা তো তরুণরা ঠিকই বলছে। তার ধারাবাহিকতা আরো অনেক হয়েছে, আমরা 90-এর অভ্যুত্থানও জানি, 90-এর অভ্যুত্থান সেটিও তো 71-এর চেতনা থেকে, তাই না? কিন্তু না, 90 বলছেন, 90 কারটাকে বলছেন এরশাদ বিরোধী আন্দোলন, এরশাদ বিরোধী আমরা একটা কথা বলি, আপনারা যদি শেষ করি বলেন আমার কথা বলতে দিবেন, তাহলে কিন্তু চলে যাবে এখান থেকে। আমি কথা উত্তর দিয়ে আপনি আগে শুনবেন, তারপরে আমাকে কথা বলবেন। প্রথম কথা হলো, এরশাদ সাহেব পাকিস্তানের সেনাবাহিনীতে সব সময় ছিলেন, যুদ্ধের সময় তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তিনি 2বার বাংলাদেশে এসেছেন এবং তারপরে আবারও সেনাবাহিনীতে ফিরে গিয়ে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে ছিলেন। এখন আমাকে বলেন, এই এরশাদ কি করে বাংলাদেশে আবার ক্ষমতা দখল করলো, কাদের দ্বারা? এটা বলেন আমাকে। তাহলে আপনি যে 71-এর মুক্তিযুদ্ধ তো ছিল, অবশ্যই আপনি বলতেন যে আমরা এই আমাদের যে মুক্তিযুদ্ধের যে আদর্শ, সেই স্বাধীনতার যে ঘোষণা, এটার কন্টিনিউশন, একমত আপনার সঙ্গে। কিন্তু ওটা ছিল এরশাদকে তাড়ানো, এরশাদকে ক্ষমতাসীন করেছে তো আওয়ামী লীগ। এই পরবর্তীকালে আওয়ামী লীগের সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্ক এরশাদের সঙ্গে হয়েছে। তার মানে আওয়ামী লীগ পাকিস্তানের দালাল ছিল। আওয়ামী লীগ যখন 72, আমি দেখছি আপনাকে, 72-এর যে সংবিধান করেছে, ওখানে কারা ছিল? ওরা তো পাকিস্তানিরা ছিল। তারা তো পাকিস্তানের সংবিধান প্রণয়ন করার জন্য তাদের গিয়েছিল তারা পশ্চিম বাংলা, ফিরে এসে তারা পাকিস্তানি, তারা তখন লিগেলি বাংলাদেশটা জন্ম হতে পারে, কিন্তু তারা পাকিস্তানি হিসেবেই তারা 72-এর সংবিধান তারা প্রণয়ন করেছে। স্বাধীন বাংলাদেশে কোন গণপরিষদ আমাদেরকে গঠন করতে দেয়নি আওয়ামী লীগ। ঠিক একইভাবে এবার সালাউদ্দিন আহমেদ এবং বিএনপি আমাদেরকে কোন গণপরিষদ গঠন করতে দেয়নি। ফলে এরা সবই আপনার মূলত ওই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। সেই জন্য আমি বলছি যে বিএনপি মূল্যায়ন করতে চায় না। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এই সবই আপনার একই জিনিস, সেই একই দল, একই লুটিয়া মাফিয়া দল, যারা আমাদের বাংলাদেশের জনগণের বিরুদ্ধে শক্তি। এদের বিরুদ্ধে জনগণকে লড়াই করতে হবে, কোনো সঙ্গে কোনো পথ নেই আমাদের। এই পথ থেকে বেরোতে পারি যদি আজকে বিএনপির মধ্যে কোনো আমাদের ভালো কোনো ইতিবাচক চিন্তা আসে, আওয়ামী লীগের মধ্যে ভালো কোনো চিন্তা আছে, তরুণরা অবশ্যই তা মেনে নেবে। আপনি যে কথা মেনে নেবে। আমার একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতি নিদর্শন যে ধ্বংস করা হলো, সেটি নিয়ে তো এই তরুণরা কোনো কথা বললো না। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কথিত বাণিজ্য চুক্তিটা হলো, সেটি নিয়ে তো এই তরুণরা কোনো কথা বললো না। আমি বুঝলাম না, তোমরা কথা বলতে হবে কেন? আমি বুঝলাম না, তোমাদের কাছে সব করে দিবেন। আরে ভাই, তোমাদের সামনে বুলেট দিয়ে আপনি কি আশা করেন বলেন? আপনি বলেন না, আপনি কি বললে খুশি হয়েছেন? আমি তো বলুন, আমি তো এটাই আশা করছি, তরুণরা যখন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে,
তখন নিশ্চয়ই সব ধরনের আধিপত্যবাদ, সব ধরনের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলবে। যখন আমি বিশেষ একটা গোষ্ঠীর বিপক্ষে কথা বলে অন্য কোনো বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠীর বিষয়ে চুপ রইব, তখন নিশ্চয়ই আমার কোনো উদ্দেশ্য থাকবে। আমি আমাকে এক্সাম্পল দিই, আমি যদি ভারতের বিরুদ্ধে কথা বলবো, আমি পাকিস্তানের বিরুদ্ধে কথা বলবো, আমি মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবো, যদি আমি না বলি তখন নিশ্চয়ই তাহলে আমার কোনো অন্যরকম টেন্ডেন্সি রয়েছে, অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে, স্বার্থ রয়েছে। তো এই তরুণেরা কি মার্কিন চুক্তি নিয়ে, করিডোর নিয়ে, বন্দর চুক্তি নিয়ে কোনো কথা বলেছে? বলেনি তো। কেন বলেনি? আমি তো বলেছি, আমি তো তরুণদের পক্ষে বলছি। আমি কি আশা করেন আপনি বলেছেন? আপনি না না একই তো কথা বলেন। আপনি বিচ্ছিন্ন কেন? আপনি ইন্ডিভিজুয়াল বলেন, আপনি আমাকে ইন্ডিভিজুয়াল ব্যক্তি আকারে বলেন, যে বলেন। আপনি কি এনসিপি, আপনি কি এনসিপির কাঠামোর মধ্যে কেউ আছেন? পদ পদবিতে নিশ্চয়ই না। আপনি তাদের গার্ডিয়ান হতে পারেন। আমি দেখি বাংলাদেশে যারাই ইতিবাচক চিন্তা করে, যারাই বাংলাদেশের জনগণের পক্ষে, আমি তাদের পক্ষে। আমি তো দল করি না, আমাদের দরকার নেই দলে। আপনি তরুণদেরকে, আপনি নিজের সাংবাদিক হয়ে তরুণদের সম্পর্কে যে নেতিবাচক ভাবমূর্তি তৈরি করছেন, আমি বলছি যে আপনি ভুল, আর তো কিছু না। আবার তরুণদেরকে রক্ষা করে এটা আমি রাজনৈতিক কর্তব্য মনে করি। মানে শুনুন, এবার তো ওগুলো কোনো আলোচনা হবে না। এটা আমি আমার রাজনৈতিক কর্তব্য। ফলে আপনি তরুণরা যদি বলেন যে এর কাছ থেকে আপনি প্রত্যাশা করেছেন, ঠিক আছে, আমি মানলাম যে আপনি প্রত্যাশা করতে যথেষ্ট বলতে পারেনি, কারণ তাদের সঙ্গে আরো অনেক বড় বড় সংকট এবং সমস্যা রয়েছে। তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলেছে, যেহেতু ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন এটা একটা বাস্তব সত্য। কারণ আপনি গণঅভ্যুত্থানের পরপরই শুভেন্দু অধিকারী আপনার সীমান্তে এসেছে, এসে ভেতরে ঢুকতে চেয়েছে, ভেতরে ঢুকে সে বাংলাদেশ দখল করতে চেয়েছে, এবং সেই দখলের সে ষড়যন্ত্রকে ঠেকানোটা তার প্রধান তাদের লক্ষ্য ছিল। ফলে তারা সবই ভারতীয় আধিপত্যের কথা তারা বলেছে। যখন মার্কিন চুক্তির প্রশ্ন এসছে, তখন তারা মার্কিন চুক্তির কথা তারা বলছে। সবসময় তো সব ইস্যু প্রধান আলোচনা, অবশ্যই বলেছে। আমি তো করিডোর নিয়ে কোনো একটা শব্দ উচ্চারণ করতে দেখলাম না। আমি বন্ধন যখন ডেনমার্কের কোম্পানির সাথে চুক্তি করা হলো ডক্টর ইউনূস সরকারের সময়, তখন কোনো কথা বলতে দেখলাম না। যখন হামে এত শিশু মারা যাচ্ছে সেটি নিয়ে সংসদে কোনো কথা বলতে দেখলাম না। মার্কিন চুক্তি নিয়ে সবাই কথা বলছেন, কিন্তু এই তরুণরা কথা বলছে না। আপনি তো, আমি জানি না আপনি কেন সৌন্দর্যতাতে ক্ষিপ্ত হয়েছেন, আমি জানি না কেন রাগ করে, কি কারণ। তরুণদের তো সব নিয়ে কথা বলতে হবে, এমন তো কোনো এক একজনের তরুণের তার যে রাজনৈতিক অভিমুখ, তাদের রাজনৈতিক সচেতন, তাদের কাজের যে ক্ষেত্র, এটা পার্থক্য থাকতে পারে। আপনি সেটা সমালোচনা করেন, সমস্যা নেই, কিন্তু আপনি তরুণরা তো এটা করবে। হ্যাঁ, আপনি আপনার 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 বয়স কত বলেন? আমার আমি একটু বলি না। একটা ছেলে, তো একটা ছেলে 25 থেকে 27 বছর বয়স, আমি তার কাছে সমস্ত কিছু আশা করি, ঠিক না? ঠিক না তো? আপনাদের না, আমি আপনাদের এই যে সমালোচনার ধরনটা সমালোচনা করছি, সমালোচনাটা না, একটু 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 ধরেন, তাহলে বুঝবেন। আপনি তরুণদের কাছে অনেক কিছু, আমি অনেক কিছু প্রত্যাশা করি, আমার মেলা অভিযোগ আছে ওদের বিরুদ্ধে, কিন্তু আমি কখনোই আমি কিছু করবো না এমন কিছু করবার জন্য তরুণদেরকে হেয় করে। আপনি এখন যেভাবে কথা বলছেন, এটা তরুণদেরকে হেয় করার জন্য। আর তরুণদেরকে হেয় করার রাজনীতিটাই আওয়ামী লীগের রাজনীতি। এটা তো হবে না, এটা তো আমি মেনে নেব না। আপনি তরুণদেরকে সমালোচনা করেন, আপনি আশা করেছেন নাহিদ যখন তার যে কি বলে ইয়াতে ছিল, কি বলে সে যে সংসদীয় বক্তব্য দিয়েছে, সেখানে ভারতীয় আধিপত্যবাদ, মার্কিন আধিপত্য, মার্কিন চুক্তি নিয়ে কথা বলবো, কিন্তু সময় তো কম। হয়তো সে সুযোগ বলে বলবে, মার্কিন চুক্তি কথা বলেছে, মার্কিন চুক্তি কথা বলেছে। আমি আপনাকে উত্তর দিচ্ছি, আরে ভাই আপনি সবকিছু চাচ্ছেন কিনা? ও যেটা বলেছে তো অত্যন্ত ভালো কথা বলেছে। ও যতটুকু সময়ের মধ্যে সে যে আসল কথাটা, কিন্তু শুনুন, আপনার যে চিন্তার যে ভুলটা হচ্ছে যে আপনি ভুলে যাচ্ছেন, শুরুতে আমি একটা কথা বলেছি, আমাদের রাজনীতির মৌলিক প্রশ্ন হচ্ছে রাষ্ট্র গঠনের প্রশ্ন। এবং মার্কিন চুক্তির আগে এই যে বাণিজ্য সম্পর্কের মধ্য দিয়ে আওয়ামী লীগ যে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এই নীতি গ্রহণ করেছে, তাহলে তো আওয়ামী লীগকেও আপনি নিন্দা করতে হবে। আপনি এখানে মার্কিন চুক্তি নিয়ে কথা বলে হবে না, এটা তো হালকা জিনিস। আমি অবশ্যই